অনেক দিন পরে কাজ থেকে ফেরার পথে আবার চলে এলাম নাটাবেড়ের মঙ্গলগঞ্জ নীলকুঠিতে, ইছামতির পাড়ে। ওই যে ওপাশে পারমদন। এখানে আসলেই, এই সব জায়গায় আসলেই যেন বিভূতিভূষণ ঘিরে ধরে। আমাদের বনগাঁ প্রাকৃতিক সম্পদে প্রচণ্ড সমৃদ্ধ। পাহাড়, জঙ্গল, নদীর সৌন্দর্য পেরিয়েও বিভূতিভূষণের মন পড়ে থাকে তার গ্রাম ইছামতির দেশ বনগাঁর বারাকপুরে। বাড়িতে এসে কুঠির মাঠে বেড়াতে গিয়ে মাঠের কলাপাতা দেখে তিনি উপলব্ধি করেছেন আমাদের এই অঞ্চলের গাছপালার বৈচিত্র্য সৌন্দর্য সিংভূম সেন্ট্রাল ইন্ডিয়া ঘোরার অপেক্ষা অনেক বেশি। কত কি লতা, কত কি বিচিত্র বনফুল, কত ধরনের পত্রবিন্যাস, এত বৈচিত্র্য কোথায় ওসব দেশের অরণ্যে? 500 বছর ধরে কত গৃহস্থ এলো, কত হাসিমুখ শিশু প্রথম মায়ের সঙ্গে নাইতে এলো, কত বৎসর পরে বৃদ্ধ অবস্থায় তার শ্মশান শয্যা হলো ওই ঠান্ডা জলের কিনারাতে, ওই বাঁশবনের ঘাটের নিচেই, ওই শান্ত নদীর ধারে, ওই আকন্দ ফুল, ওই পাটা শ্যাওলা, বনঝোপ, ছাতিম বন। এদের গল্প লিখব, নাম হবে ইছামতি। মানুষ তাদের নশ্বর দেহের রেণু কলসসোনা ইছামতির স্রোতজলে ভাসিয়া যায়, অথচ নদী দেখায় শান্ত, স্নিগ্ধ, ঘরোয়া, নিরীহ। অনেককাল আগে 1909 সালে সন্ধ্যায় বেহারি ঘোষের বাড়িতে মানিকের গান হলো। পরদিন জিনিসপত্র নিয়ে সেই যে বোর্ডিংয়ে এলাম, কি ক্ষণে বাড়ির পায়রে পা দিয়েছিলাম তা জানি না। সেই বিদেশ যাত্রা শুরু হলো। পরে আর বনগাঁর ব্যারাকপুরকে 12 মাসের জন্য একভাবে পাইনি, হারিয়ে হারিয়ে পেয়ে আসছি। এখনো অন্যভাবে পাই। আজ মহালয়া, পিতৃতর্পণের দিনটা, কিন্তু আমি তিল তুলসী তর্পণে বিশ্বাসবান নই। বাবা রেখে গিয়েছিলেন তার অসম্পূর্ণ কাজ শেষ করবার জন্য। তাই যদি করতে পারি, তার চেয়ে সত্যতর কোনো তর্পণের খবর আমার জানা নেই। আনন্দের দিনে বহু স্মৃতি ভিড় করে এসেছে। পোড়ো ভিটা, সেখানকার কত হাসি, কান্না, বেদনা, কত অপূর্ব জীবন উল্লাস। বর্ষার মরশুমে চারদিকটা যেন সবুজ আর সবুজ। আর সেখানে বিভূতিভূষণের এই কথাগুলো বলে খুব তৃপ্তি পেলাম। আর পড়ে আছে এই মঙ্গলগঞ্জের এই নীলকুঠি। এটা হচ্ছে ব্যক্তিগত জমিদারদের নীলকুঠি। বহু বছর আগে 1770 থেকে 80 সালে দিকে রামচন্দ্র আশ জাতিতে তাম্বুলি, পানের ব্যবসা, এছাড়া খেজুরের গুড়, ঘি, পাট এসবও ব্যবসা করতেন। সেই মানুষটা নৌপথে এইখানে এসে পছন্দ হয় এই জায়গাটা, এখানকার জমিদারি কেনেন, এখানে এই ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন। রামচন্দ্র আশের পুত্রের নাম হচ্ছে মঙ্গলচন্দ্র আশ, যার নামে এই মঙ্গলগঞ্জ। তিনি প্রজাবৎসল ছিলেন, প্রজাদের উন্নতিকল্পে অনেক কাজ করেছেন। তার ছেলে লক্ষণচন্দ্র আশ ছিলেন ভীষণ ভীষণ অত্যাচারী। ইংরেজ নীলকরদের সহযোগিতায় এই প্রাসাদটাকেই নীলকুঠিতে পরিণত করেন। এসব নীলকুঠির জায়গা। আর সেই নীলকুঠিতেই প্রচণ্ড অত্যাচার হয় এখানকার সাধারণ কৃষকদের উপর, যাদের বুঝিয়ে বাজিয়ে প্রথমে এইখানে নীল চাষে উৎসাহিত করা হয়েছিল। পরে তাদের জমি কেড়ে নিয়ে, তাদের খুন করে, গুম করে তাদের মেরে ফেলে দেওয়া হয়। তাদের বধূদের, কত বধূর কান্না এই কুঠির নিচেই প্রথিত আছে। অথচ এটাকে এখানকার কিছু ব্যবসায়ী পোড়ো বাড়ি, ভূতের বাড়ি বলে প্রচার করে তারা তাদের ব্যবসা করার চেষ্টা করে। আর সাধারণ যারা দর্শকরা আসে, তারা তো পর্যটক নয়, তারা ইতিহাস অনুসন্ধিৎসু নয়, তারা শুধু গাল গল্প শুনতে আসে আর ভালো খেতে আসে। এই পোড়ো জীর্ণ শীর্ণ এই নীলকুঠি কবে যে ভেঙে চুরে পড়বে তা ঠিক নেই। লক্ষণচন্দ্র আশ বিলেতে লেখাপড়া করেছিল এবং সেখান থেকে এই যে একটা ডাকঘর আছে এই নীলকুঠির মধ্যে, আমি আগেও অনেকবার ছবিতে দেখিয়েছি এই নীলকুঠিকে, আমার বিভিন্ন চলচ্ছবিতে। এর মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সেটা পাশে।
তবে এখানে মানুষের ঢোকাও খুব এখন বিপজ্জনক। সম্প্রতি এই নীলকুঠিটাকে দেখছি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে একটা অংশ। এখানকারই কোনো প্রাক্তন শিক্ষক তার ছেলে তার স্মৃতিতে এই কাজটা করে দিয়েছে। এই যে দেওয়ালের গায়ে ছোট ছোট আলো জ্বালানোর জায়গা, যেখানে দেওয়াল প্রদীপ বা দেওয়াল বাতি দেওয়া হতো। ইতিহাসের পরতে পরতে লেখা আছে, আর লেখা আছে এখনকার কিছু ছেলে মেয়ে কুকীর্তি, তাদের নাম। আমাদের তো ঐতিহাসিক স্থানগুলোতে গিয়ে খোদাই করে আসা, নিজেদের নামটুকু লিখে আসা, এইভাবেই চলছে। নীলকুঠি একা জীর্ণশীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা কত ইতিহাস বিমুখ, অথচ কত বছরের ইতিহাস। একদিন বিভূতিভূষণও এইসব পথ দিয়েই কত কত জায়গায় গেছেন। সবুজ হয়ে রয়েছে চারিদিকটা। নীলকুঠির জায়গা বেদখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এসব জায়গায় আমি ভিতরে ঢুকেও দেখেছি আগে, ইটের টুকরো, প্রাসাদের নিচের টুকরো সব পাওয়া যায়। আজকের মতো চলি।